রাস্তায় মিছিল করছে। বলুন, এটা কি আপনাদের দাবি হতে পারে না? সেই জন্যই আমরা 31 তারিখে সিদ্ধান্ত করেছিলাম, গোটা মুর্শিদাবাদ জেলার কৃষককে আমরা বহরমপুরে জমায়েত করব। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হবে গোটা মুর্শিদাবাদ জেলার কৃষক। আমরা পরিবর্তন করে 13 তারিখ করেছি। আমাদের সেই কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আপনারা সবাই বহরমপুরে যাব। বলুন, এই দাবি আপনাদের আমাদের সবার কিনা? যদি আমাদের সবার এই দাবি হয়, জিনিসপত্রের দামের বিরুদ্ধে যদি আমরা একমত হই, তাহলে বলুন, আমরা 13 তারিখের জমায়েতে ডিএম অফিসে অভিযান করব। আপনারা আমার সবাই ওই পথে থাকবো সেই দিন। আপনারা বলুন যে আজকে সবাই বলেছেন এমন একটা ধরুন ব্যবস্থা এই দেশে চলছে যে যা উৎপাদন করে, প্রোডাকশন করে, তার দাম ঠিক তারা করে। কাপড় চোপড়ের কল আছে নাকি? আছে তো? দাম মিল মালিকেরা ঠিক করে দেয় না। আপনি দোকানে গিয়ে বলবো যে আমি বাবা এই দামেই কাপড়টা কিনবো, তোমাকে এই দামে দিতে হবে। দোকানদার দিতে পারবে কি? বলেন, দিতে পারবে? দিতে পারবে না। দাম ঠিক করছে কে? মিলের মালিকেরা। আর এই কৃষক যা উৎপাদন করছে, আমি যদি পাট উৎপাদন করি আর আমি যদি বলি 6,000 টাকা 8,000 টাকা কুইন্টাল লিবার লাও, না লিবার না, কি মানবে? যারা পাট কিনবে তারা কি মানবে? অদ্ভুত ব্যবস্থা আমাদের এই দেশে। যেই দেশে উৎপাদকরা দাম ঠিক করে, একমাত্র কৃষক তার উৎপাদিত ফসলের দাম ঠিক করতে পারে না। সেই কারণেই আমরা 13 তারিখ ডিএম অফিসে যাব যে আমাদের ফসলের ন্যায্য দাম, লাভজনক দাম দিতে হবে। ডিএম, তুমি তোমার মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে এই দাবি আমাদের কৃষকদের জানিয়ে দাও। সেই কারণে আমরা ডাক দিয়েছি আগামী 13 তারিখ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে হাজার হাজার কৃষক জমায়েত করব। কমরেড বন্ধু, আচ্ছা বলুন তো, সবাই বলুন, মনে মনে ভাবুন আর বলুন, বাজারে যে জিনিস কিনতে যায় সেই জিনিসের গায়ে একটা দাম লেখা থাকে, এমআরপি লেখা থাকে। হ্যাঁ, তো সেই এমআরপি, এমনকি ওষুধও যা দাম লেখা থাকে তার থেকে এখন আবার 15% 20% লেসে ওষুধগুলো বিক্রি করছে নাকি? যারা বড় বড় দোকানদার তারা বিক্রি করছে। এই একমাত্র কৃষক যা কেনে, কৃষক যা কৃষি উৎপাদনে ব্যবহার করে যে জিনিসগুলি, তার কোনো নড়চড় নাই। ওই আপনারা যখন সার কিনতে যাবেন, একটা 45 কেজি ইউরিয়ার বস্তা, দামের গায়ে লেখা আছে, বস্তার উপরে লেখা আছে 266 টাকা দাম। আপনারা বলুন, এই শয়ে কৃষক, আখিগঞ্জের কৃষক, বলুন একজন কৃষক 266 টাকা দামে ইউরিয়া পান? 1300 টাকা ডিএপি নির্ধারিত দাম পান, 1700-1800 টাকা দিয়ে কিনতে হয় না? তাহলে একমাত্র কৃষক যা কেনে তার দামের অদল বদল হয় না। বস্তার গায়ে যে লেখা থেকে তার থেকে বেশি দামে কিনতে হয়। কাকে? কৃষককে। সেই জন্যই ডাক দিয়েছি আমরা 13 তারিখ ডিএম অফিসে আমরা অভিযান করব। সমস্ত কৃষককে আমরা আবেদন জানাতে চাই যে এই সব দাবি নিয়ে চলুন যাই। আমরা দুর্নীতি নিয়ে আমি কিছু বলবো না। মমতা ব্যানার্জির দুর্নীতি নিয়ে আর বলার কিছু আছে কি? আমার এই বোনেরা আছে, মায়েরা আছে, তারা পর্যন্ত মোবাইল দেখে, টিভি দেখে সবাই জানে কি দুর্নীতি হচ্ছে। এখন 2-4-5 কোটি দুর্নীতি হলে কিছু মনে হয় না। 2-4-5 কোটি এটা তো হয়ই না। হ্যাঁ, 100 হাজার হাজার কোটির দুর্নীতি। আচ্ছা বলেন তো, আমি বাস্তব কথা বলছি, আমরা কি কখনো ভেবেছিলাম যে রেশনে এত দুর্নীতি হতে পারে? শিক্ষক নিয়োগে হলো, অন্য কিছুতে হলো, এই রেশনের দুর্নীতি আমরা কি কেউ ভেবেছিলাম? যতক্ষণ না ওই জ্যোতিপ্রিয় মল্লিক যতক্ষণ অ্যারেস্ট হয়েছে ততক্ষণ
বলছে নিয়োগ দুর্নীতি থেকেও বেশি দুর্নীতি হয়েছে রেশনে। বলেন নাকি? আজ রেশনে হয়েছে কত কোটি টাকার দুর্নীতি, তার হদিশ পাচ্ছে না। আমি বলবো যে এই সারের যদি তদন্ত হয় সারের, তাহলে এই দুর্নীতি রেশন দুর্নীতিকেও ছাপিয়ে যাবে। জানে না মন্ত্রীরা, কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। সেই কারণেই আমাদের 13 তারিখের আন্দোলন। কমরেড এবং মধ্যভাগ আজকে ভারতবর্ষ কঠিন একটা পরিস্থিতির মধ্যে চলছে। আমি গতকালকে আমার এলাকায় একটা কর্মী সভা করছিলাম, সেখানে পুরনো কথা একটু মনে পড়ে গেল। আমরা ধরুন আমি কলেজে 76 সালে পাস করেছি। 76 সালের শেষ দিকে তখন ছাত্র থেকে কেবল এসছি, রেজাল্টও হয়নি। সেই সময় 77-এ বামফ্রন্ট সরকার চলে এলো, 78-এ পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল, রেজাল্ট হয়নি। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হলো, পার্টি আমাকে পঞ্চায়েতে প্রার্থী করে দিল, গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়ে গেলাম। তখন থেকে দেখছি, তখন থেকে তখন আপনারা যারা বয়স্ক মানুষ আছেন তখন জানবেন যে আমাদের সারা ভারত কৃষক সভা ডাক দিয়েছিল যে 8 টাকা 10 পয়সা ক্ষেত মজুরের মজুরি দিতে হবে। মনে আছে গো কারো? 8 টাকা 10 পয়সা। আমি 76 সালের শেষ দিকে কমরেড মধু বাগ তখন জেলা কমিটির সেক্রেটারি কৃষক সভা, 76 সালে কনফারেন্সের মধ্য দিয়ে আমি অঞ্চল কমিটির সম্পাদক। আমি তখন কৃষক সভা অতটা বুঝিই না, ছাত্র রাজনীতি করে এসছি কেবল। কৃষক সভার সম্পাদক ওই যে হয়ে গেলাম, আজ পর্যন্ত আর কৃষক সভা ছাড়তে পারলাম না। বুঝেছি? তখন কৃষক সভা ডাক দিয়েছে 8 টাকা 10 পয়সা মজুরি। তখন আমি কতগুলো ক্ষেত মজুরকে দিয়ে 8 টাকা 10 পয়সা ক্ষেত মজুরের দৈনিক মজুরি দিতে হবে, এই করে করে অন্তত কত হবে, 20-25টা হবে ক্ষেত মজুর নিয়ে মিছিল করছি। তখন আর আগে পর্যন্ত জোহাগালি খুব ভালো ছেলে, এর মতো ভালো ছেলে হয় না। তখন আমার যারা নিজস্ব লোক, সিপিএম যারা করে গুটি কয় মানুষ, কংগ্রেস এও সব আছে, তারা বলছে জোহাগালিতে কাজ করছে রে বাবা, এই লোকগুলোকে খেপিয়ে দিল। 8 টাকা 10 পয়সাই মজুরি হয়, 1.5 টাকা 2 টাকা যেখানে মজুরি, সেখানে 8 টাকা 10 পয়সা খেপিয়ে দিল লোকগুলোকে। সেই সময় আপনার ক্ষেত মজুরি যা 20-25টা ছিল, হিন্দু ক্ষেত মজুরি ছিল, মুসলমান ক্ষেত মজুরি ছিল। মিছিল শেষ করে এলাম, মিছিল শেষ হয়ে গেল। আমাদের ওই এলাকায় একটা যোদ্ধার আছে তারাপদ প্রামাণিক, সেই তারাপদ প্রামাণিক শিবু সিংহ আমার একজন ক্ষেত মজুর কমরেড, সমবয়স্ক, আমার মতোই বয়স, এখনো আছে আমাদের দলে। সেই ক্ষেত মজুর কমরেডকে তারাপদ মাস্টারি করে, প্রামাণিক যোদ্ধার লোক। সেটাকে বলছে, আরে শিবু, এখনই মিছিল করে গেলি বাবা, 8 টাকা 10 পয়সা মজুরি দিতে হবে। আরে জোহাগালি তো মুসলমান রে, তুই হিন্দু, তবুও চলে গেলি ওর ডাকে। আমার সেই শিবুর কথা এখন মনে আছে। আমি বলি যে সেই শিবু বলছে জোহাগালি মুসলমান হতে পারে, আমি হিন্দু হতে পারি, কিন্তু জোহাগালি তো সব ক্ষেত মজুরের মজুরি 8 টাকা 10 পয়সা দাবি করেছে। বলেন তো যে হিন্দুর 8 টাকা 10 পয়সা মজুরি হবে না, শুধু মুসলমানকেই 8 টাকা 10 পয়সা মজুরি দিতে হবে। আজকে এই শিবুর কথা মনে পড়ছে। আমি কমরেডদের কাছে আহ্বান জানাতে চাই, এই জন্যই আমাদের কৃষক সভা লড়বে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আজকে ভারতবর্ষের 76 বছরেও পা দিয়ে আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে কৃষক সভাকে, সিপিএম কে লড়াই করতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি আছে বলেন দেখি? আজকে যখন গোটা ভারতবর্ষকে ঐক্যবদ্ধভাবে খেটে খাওয়া মেহনতি মানুষের ঐক্যকে পাথেয় করে আগামী দিনে যখন দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, কৃষকের ফসলের লাভজনক দামের আন্দোলনে, যখন এই সমস্ত বিরুদ্ধে মানুষকে, গরিব মানুষকে, মেহনতি মানুষকে একজোট করে আন্দোলনের প্রয়োজন।
তখন আজকে মোদি আর দিদি ভাগ করে দিচ্ছে গরিব মানুষকে। বলুন, এই ভাগ করে দেওয়ার বিরুদ্ধে আখিগঞ্জের মানুষ লড়াই করতে পারবে না? আজকে যদি আমরা লড়াই করতে না পারি, তাহলে সাম্প্রদায়িকতা গোটা ভারতবর্ষের সাথে সাথে এখানেও জয়লাভ করবে। বিঘ্নিত হবে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক, বিঘ্নিত হবে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, বিঘ্নিত হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যের প্রভাব। সেই কারণে কমরেড বন্ধুগণ, আমরা আবেদন জানাচ্ছি আগামী 13 তারিখ বহরমপুরে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একজোট হয়ে আমরা আন্দোলন করতে চাই, জানান দিতে চাই, মোদি দিদি তোমরা যতই করো আমাদের বিরুদ্ধে, আমাদের এই গভীর ঐক্যের বিরুদ্ধে তোমরা ফাটল ধরাতে পারবে না, আমরা এই দাবি জানাতে চাই। আজকে জানেন মুসলমানদের মধ্যে কি একটা হচ্ছে জানেন তো, যখন ইলেকশন আসবে, এবারেও বক্তব্য হবে কি মোদির বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছে দিদি নাকি। গত নির্বাচনে যখন বলছে এনআরসি হবে মোদি, সিএ হবে, এনআরসি হবে, আর এই ধারে মমতা ব্যানার্জি বলছে তুমি এনআরসি করো, সিএ করো। পশ্চিম বাংলায় এলে তোমার মাজায় দড়ি দিয়ে ঘুরিয়ে নেওয়াবো। আমার মুসলমান কমরেডরা তখন বলছে, বন্ধুরা বলছে, সবাই বলছে কি দিদি বাপের বেটি আছে বটে। এই কথা কে বলতে পারে রে দিদি ছাড়া? বাপের বেটি বটে একটা। আজকে বলুন, আজকে একটা সময় যখন অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হয়েছে, তখন কোন মাসের একটা 4 তারিখ দিদি দিল্লি চলে গেল। আমরাকে বলতে হয়নি, সাধারণ ক্ষেত মজুর, সাধারণ কৃষক, গরিব মানুষ, তারা বলছে ওই দেখো সেটিং করতে চলে গেল। সাধারণ মানুষ আজকে বুঝে গেছে যে এই দিদি আর মোদি সেটিং আছে। তাহলে বলেন দেখি, যদি না থাকে তাহলে যখন এইসব আইন পাস হচ্ছে লোকসভাতে, তখন কেন দিদির 8 জন এমপি অনুপস্থিত থেকে আইন পাস করতে সাহায্য করে মোদিকে? বলেন দেখি, তার জবাব কে দেবে? মোদি দিদির একটাই কথা, যে যা করছো করো, বালু যাক, বালু মানে যদি কেউ মরবে, পার্থ যাক, জীবন সাহা যাক, সুদীপ ব্যানার্জি জেল খাটুক, আরো জেল খাটুক, তো তারা সব জেল খাটুক, কিন্তু ভাইপোকে মারছি নাকি? দিদি মোদির সাথে সেটি যে যা করবে করো, আমি কিছু বলবো না, কিন্তু ভাইপো যেন ঠিক থাকে। ভাইপো আর আমার গায়ে একটু হাত দিও না, বাকি তুমি করে যাও। সেই জন্যই চলছে। আচ্ছা বলুন তো, আমি শেষ করবো, খুব বেশি বলবো না, যে মানুষের শেষ ভরসা করে, মানুষ বিচার পাচ্ছে না, শেষ ভরসা তো কোর্ট নাকি, যে চল কোর্টে যাব। আজকে কদিন থেকে যা কোর্টে চলছে, আর মানুষের আস্থা থাকবে বলুন? বিচারপতি সেন, ডিভিশন বেঞ্চের বিচারক সোমেন সেন, বিচারপতি একক বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা, তাকে ডেকে নাকি বলছে যে অভিষেক ব্যানার্জি ভাইপো, এর ভবিষ্যৎ আছে, কেরিয়ার তৈরি করছে ভাইপো, তুমি এর বিরুদ্ধে খুব বেশি রায় দিও না, তোমার যে কেস আছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, তোমার এজলাসে খারিজ করে দাও। আপনারা ভাবতে পারেন যে আজকে ডাক্তারি পড়ার জন্য ফর্ম ভর্তি করেছে, তারা চান্স পাবে, কিন্তু ভুয়ো শিডিউল টাইপ সার্টিফিকেট দেখিয়ে তারা দুর্নীতি করে ঢুকিয়ে দিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বিচারে বলছে এটা সিবিআই তদন্ত হবে। আর কিশোর দত্ত এজি অ্যাডভোকেট জেনারেল,
সে সাথে সাথে ছুটলো বিচারপতি সৌমেন সেনের এজলাসে, গিয়ে মুখ করছে, বলছে সিবিআই তদন্ত হয়ে যাচ্ছে, আপনি বাঁচান। আর মুখে কাগজ নাই, পত্র নাই। বিচারপতি সৌমেন সেন বলছে ওই অর্ডারে স্থগিতাদেশ দিয়ে দিলাম, মানে ওই কার্যকর আর হবে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত বিষয় বলে তার রায়ে উল্লেখ করেছে, সমস্ত বিষয়, এই সোমেন সেনের কথা, এর কথা সব সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে। সেকেও আর যন্ত্র ঘন্টা কি হবে আমরা জানি না, কিন্তু বিচার ব্যবস্থা আজকে এই জায়গায় চলে গেছে। আজকে দেখুন, আমরা আমাদের ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে সাম্প্রদায়িক শক্তি তৎপর। আচ্ছা বলেন দেখি, অযোধ্যায় বাবরি মসজিদ একটা ছিল নাকি? ওইখানে আমি আপনি কেউ নামাজ পড়তে যেতাম না নাকি? কিন্তু একটা ছিল তো, সেই ঐতিহ্যপূর্ণ একটা স্থাপত্য ছিল, সেটা ভেঙে দিয়ে মন্দির হলো। ওই বাবরি মসজিদ ভাঙার জন্য কিন্তু আমার নামাজের কোনো অসুবিধা নাই নাকি? আছে আমার গ্রামে অসংখ্য মসজিদ আছে, অসুবিধা হচ্ছে না। রাম মন্দির ওখানে হলো, এখানকার লোকের কি উপকার হলো? বেকার, সাধারণ বেকার সমস্যার সমাধান হবে, কৃষকের ফসলের লাভজনক দাম পাবে, বেকার তার চাকরি পাবে, কোনো কিছুই তো হবে না। না যারা মন্দির ওখানে ঈদ পুজো থেকে শুরু করে এখন পর্যন্ত যারা ওইখানকে সমর্থন করছে, তাদের পাট বেশি দামে বিক্রি হবে না? তারা কম দামে কাপড় চোপড় পাবে, কম দামে ডিজেল পাবে, কম দামে কেরোসিন পাবে, কম দামে ওষুধপত্র পাবে, কিছু পাবে কি? তা তো পাবে না। তাহলে এই যে আমরা যেটা চাইছি, গোটা ভারতবর্ষে খেতে খাওয়া মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনকে বিকশিত করতে, প্রসারিত করতে, সেই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের সরকার আজকে চক্রান্ত করছে, বিভেদ এনে দিচ্ছে। এই বিভেদের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কাজটা খুব কঠিন কাজ। মনে করবেন না যে এই কাজটা বললেই হয়ে যাবে। মানুষের একটা আবেগ আছে, ধর্মের প্রতি সবারই আছে, না আছে সবাই। বলবে এরা বাবা কি বলছে গো, কি বলছে? তাহলে এই কাজটা সাম্প্রদায়িকতা উপর বাড়ে না। আমাদের নেতা কমরেড নিপেন চৌধুরী বলেন যে আমাদের এইখানে, আমরা সবাই জানি, ওল চিন্ত, ওল, সেই ওল উপরে দেখা যায় না, মাটির নিচে বাড়ে। এই সাম্প্রদায়িকতা মাটির নিচে বাড়ে, গোপনে বাড়ে, আমরা তা প্রকাশ্যে দেখতে পাই না, সেই জন্যই এটাকে আমরা কিছু বলতে পারি না। কিন্তু আজকে সাম্প্রদায়িকতা বিরাট একটা শত্রু আমাদের। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইকে যদি আমরা ছোট করে দেখি তাহলে চলবে না কমরেড এবং বন্ধুগণ। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলনকে আমাদের প্রসারিত করতে হবে। আসুন 13 তারিখ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি। এই পশ্চিম বাংলায়, এই আখিগঞ্জ অঞ্চলে আমাদের এই সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নাই। আমরা যদি এই আওয়াজ তুলতে পারি, গোটা পশ্চিম বাংলায় যদি এই আওয়াজ তুলতে পারি, তাহলে সাম্প্রদায়িক শক্তি কোনটা হবে, তাহলে আর এখানে আমাদের বিভেদ তৈরি করতে পারবে না। আসুন ঐক্যবদ্ধভাবে আমাদের কৃষক সভার দাবি দেওয়া নিয়ে আন্দোলন গড়ে তুলি। আজকে কানাডা বলেছে স্মার্ট মিটারের কথা। আচ্ছা জানেন কি? সবাই জানেন, অবশ্য চরের লোকেরা জানেন না। আমাদের কানাডাইরা বলছিলেন যে এই চরে এখনো কারেন্ট অনেক বাড়িতে যায় না, কি বেশিরভাগ বাড়িতে যায় না নাকি? কিন্তু এধারের লোক জানেন যে 3 মাসের বিল একসাথে যায় নাকি? 3 মাসের বিল একসাথে যায়, মাসে মাসে দিতে হয়। কিন্তু 1 মাসে যাওয়ার কারণ কি জানেন তো? যে 100 ইউনিট যদি আমি পোড়াই, তো তার মাসুল হবে একরকম, মানে কম। 200 ইউনিট পোড়ালে আরেকটু বেশি, 300 ইউনিট পোড়ালে আরো বেশি। তাহলে এই 300 ইউনিট 3 মাসে পোড়ালে এক জায়গায় এই ইউনিটগুলি কাউন্ট হলো, গণনা হলো, তার বিল করে দিচ্ছে, 3 মাসে ভাগ করে দিচ্ছে, মাসে মাসে তুমি দাও। আমরা দাবি করেছি কৃষক সভার পক্ষ থেকে, প্রতি মাসের বিল প্রতি মাসে পাঠাও, প্রতি মাসের বিল প্রতি মাসে নাও।
বলুন এই দাবি আপনারা সমর্থন করেন না? সেই কারণে আগামী 13 তারিখ আমাদের বহরমপুরে যেতে হবে। আজকে ভুলে গেলে চলবে না যে সমস্ত, জানেন তো আমি গ্রামে বাস করি, শহর টহরে নয়। তো গ্রামে একটা কথা বলে, এখন একটু কম বলে, আগে বলতো সবারই সংগঠন আছে গো, কিন্তু কৃষকের সংগঠন নাই। হ্যাঁ, আবার যখন কৃষকের সংগঠন করে আন্দোলন করতে যায়, আরে বাবা আবার লাল পতাকা, এই লাল পতাকার আতঙ্ক আছে। তো এই দাবি কংগ্রেস করে না, টিএমসি করে না, বিজেপি করে না, লাল ঝান্ডা পথে আছে, লাল ঝান্ডাই আন্দোলন করছে। আসুন সবাইকে একসাথে লাল ঝান্ডার তলে এসে আমরা এই সব আন্দোলনকে বিকশিত করি। করবেন না? কোন দাবিটা? এই যে 13 তারিখ, কোন দাবিটা বলুন তো? মানুষের দাবি নয়, গরিব মানুষের দাবি নয়, কোনটা নয়? কাজে এই সমস্ত দাবি নিয়ে আমাদের 13 তারিখ জমায়েত। সেই জমায়েতে আপনারা সবাই আজকে এখানে প্রায় 240-50 লোক উপস্থিত হয়েছেন। আমরা সবাই যদি যাই, সাথে যদি একজন করে নিয়ে যাই, তাহলেই রিয়াজ ভাই বলেছে যে একটা বাস হয়েছে, ধরবে না, সবাই মিলে আপনারা চলুন যাই। সেই দিন আপনাদের অভিনন্দন জানাইছি সেখানে যে আপনারা আজকে এই সারাদিন কাজ কামাই করে আমাদের এই সম্মেলনে 18তম আকারিগঞ্জ অঞ্চল সম্মেলনে কৃষক সভার ডাকে জমায়েত হয়েছেন, কাজ বন্ধ করে এখানে উপস্থিত আছেন, শেষ পর্যন্ত আপনার সম্মেলনে সহযোগিতা করেছেন। আপনাদের অভিনন্দন, লাল সালাম জানাই। আপনাদের আরো অভিনন্দন জানাই এই কারণে, যখন গোটা মুর্শিদাবাদ জেলায় এই পঞ্চায়েত নির্বাচনে মানুষের রায় কার্যকর হয়নি, ঢোল ভেঙে দিয়েছে, ব্যালট বক্স ভেঙে দিয়েছে, কাউন্ট হতে দেয়নি, একজন জিতেছে সেই সার্টিফিকেট বদল করে পরাজিত প্রার্থীকে সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে। এই সব পরিস্থিতির মোকাবিলা করে এই আকিগঞ্জ অঞ্চলে আপনারা পঞ্চায়েত দখল করেছেন। সাধারণ মানুষের এই অবদানকে ভোলার নয়, সেই জন্য সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। আগামী দিনে আন্দোলন বিকশিত করার জন্য আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন, এই আশা ভরসা রেখে আপনাদের অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ।